হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বা আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 1950 ও 1960 এর দশকে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের কারণ কি, বা কেন চীন ও রাশিয়ার মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি হয়েছিল। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সিলেবাস, সাজেশন, শর্ট কোশ্চেন এবং সাজেশন অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর, বিশেষ করে টিকা প্রশ্নের উত্তর কিন্তু আমার প্রায় সবই আপলোড করা হয়ে গিয়েছে আমার চ্যানেলে। তার ভিডিও ক্লাসগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং তোমাদের বাদ বাকি আরো অনেক প্রশ্নের উত্তর আমি কিন্তু আগামীতে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 সেম সিসি 14 10 নম্বরের প্রশ্ন। 1950 এর দশক এবং 1960 এর দশক সোভিয়েত রাশিয়া এবং চীনের মধ্যে যে মতবিরোধ, তার কারণটা কি? দেখো, যদি আমরা রাশিয়ার কথা বলি, তা রাশিয়ার আগে রাজতন্ত্র ছিল এবং সেখানে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের হাত ধরে, লেনিনের হাত ধরে। আর লেনিনের গুরু ছিলেন কার্ল মার্কস। তিনি পথ দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে মার্ক্সবাদ বা তার সমাজতন্ত্রবাদ কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। বুর্জুয়া শ্রেণীর নেতৃত্বে প্রোলেতারিয়াতরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এবং পুঁজিপতিদের হটিয়ে। তা যথারীতিতে রাশিয়ায় সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পর রাশিয়া চেষ্টা করে সারা বিশ্বব্যাপী তাদের সেই সমাজতান্ত্রিক মতাদর্শ বা সমাজতান্ত্রিক বিপ্লবের যে ধারা, সেই ধারাকে স্প্রেড করার জন্য তারা কিন্তু চেষ্টা করে। ঠিক পাশাপাশি এই সময় রাশিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণে চীন, তা চীনেও একটা সময় রাজতন্ত্র ছিল এবং সেখানে কিন্তু চীনে রাজতন্ত্র থাকাকালীন চীনে কিন্তু কমিউনিস্ট দল প্রতিষ্ঠিত হয়। সেই কমিউনিস্ট দলের নেতৃত্বে ছিলেন প্রথম অবস্থায় ছিলেন ডক্টর সান ইয়াতসেন এবং ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বে 1911-তে প্রজাতান্ত্রিক বিপ্লব হয়, চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে দেখা যায় যে তার সাথে তার দলের একটা মতানৈক্য তৈরি হয়। উচ্চপদস্থ যেসব নেতৃবর্গ ছিলেন তা তিনি বাদে, যেমন চিয়াং কাই শেক, তার সাথে মতানৈক্য হওয়ার কারণে সান ইয়াতসেন সরে আসেন ক্ষমতা থেকে এবং সেই জায়গায় চিয়াং কাই শেককে ক্ষমতায় রাখা হয় এবং চিয়াং কাই শেক দল তৈরি করেন কুওমিন্টাং দল। কুওমিন্টাং দল কমিউনিস্ট দল হলেও পরবর্তীকালে এরাই কিন্তু কমিউনিস্টদের বিরোধিতা করতে থাকে। ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকার জন্য তারা কমিউনিস্টদের নিধন করতে থাকে এবং কমিউনিস্টদের উপর নানা রকম উৎপীড়ন করতে থাকে। এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মাও সেতুং দীর্ঘ একটা পদযাত্রা করেন, প্রায় 6000 মাইলের এক পদযাত্রা, যার নাম হচ্ছে লং মার্চ। তো লং মার্চ করেন তিনি নানকিং অঞ্চলে, তার পুরো বাহিনীকে সেখানে নিয়ে চলে যান এবং এই মাও সেতুং এর হাত ধরে চীনের কমিউনিস্ট আন্দোলন আবার নতুন করে জোরদার হয়ে ওঠে এবং 1949 সাল নাগাদ গিয়ে দেখা যায় যে এই মাও সেতুং কমিউনিস্ট কুওমিন্টাং দলকে হটিয়ে চীনের রাষ্ট্র ক্ষমতা দখল করছেন এবং 1949-এর 1 জানুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করছেন। তা যখন এই 1917 সালের কথা বলি, এই 11 সালের কথা বলি, যখন সান ইয়াতসেনের নেতৃত্বে প্রজাতান্ত্রিক বিপ্লব হয়, তখন রাশিয়া কিন্তু তাকে সাপোর্ট করে এবং এর পরবর্তীতে আমরা যখন দেখতে পাচ্ছি যে 1931 সালে জাপান চীন আক্রমণ করে এবং চীন আক্রমণ করলে তখন এই কুওমিন্টাং দল, যারা কমিউনিস্টদের বিরোধী ছিল চীনে, এই কুওমিন্টাং দল এবং কমিউনিস্টরা একত্রিত হয়ে এই জাপানি আক্রমণের প্রতিরোধ করতে থাকে। ফলে রাশিয়ার সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক এই সময় তাদের মধ্যে তৈরি হয়, মানে চীনের সাথে রাশিয়ার। এইভাবে চলতে থাকে। এরপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির একটি প্রধান শক্তি ছিল চীন। এদিকে জাপান হেরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং জাপান হেরে গেলে জাপানের অধিকারে যেসব জায়গাগুলো ছিল চীনের, সেই জায়গাগুলো কিন্তু চীন ফিরে পায় এবং বিশ্বযুদ্ধের পরবর্তীকালে চীন তার আভ্যন্তরীণ পুনর্গঠনের সময় অর্থনৈতিক ক্ষেত্রে যাতে চীন আবার ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু সোভিয়েত রাশিয়া চীনকে নানাভাবে সাহায্য করতে থাকে। অর্থনৈতিকভাবে সাহায্য করতে থাকে, কূটনৈতিকভাবে সাহায্য করতে থাকে এবং পারস্পরিক একটা বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তৈরি হয়। তো এই পর্যন্ত ছিল একটা পর্ব, যে পর্বে দেখা যাচ্ছে যে চীনের সাথে কিন্তু রাশিয়ার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, পাশাপাশি দেশ হওয়ার সুবাদে এবং দুটি দেশই একই মতাদর্শ, সেই লেনিনবাদ মার্ক্সবাদের মতাদর্শ অনুযায়ী দুটি দেশেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ফলে একে অপরের ভাই ভাইয়ে পরিণত হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন কারণে এই দুটি দেশের মধ্যে মতানৈক্য ঘটে। এই আদর্শবাদ তো আছেই, লেনিনবাদ মার্ক্সবাদের যে প্রয়োগ
প্রয়োগের ব্যাপারটি আছে, যে আইডিয়ালিজম রয়েছে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব। বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষাপটে দুটি দেশের মধ্যে কিন্তু দ্বন্দ্ব বাধে। এছাড়া দুটি দেশ ছিল পাশাপাশি অবস্থিত, অর্থাৎ সীমান্ত অঞ্চলে কিন্তু একটা দ্বন্দ্ব দুটি দেশের মধ্যে ছিল। এরকম বিভিন্ন কারণে ঘাত প্রতিঘাতে এই দুটি দেশের মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি হয়। কমিউনিস্ট দেশ, একই মতাদর্শের দেশ হওয়া সত্ত্বেও এই দুটি দেশের মধ্যে কিন্তু শত্রুতার পরিবেশ তৈরি হয়। প্রশ্নটি হচ্ছে আমাদের, যে কেন সেই শত্রুতার পরিবেশটি তৈরি হচ্ছে, সেটা নিয়েই প্রশ্ন। দেখো, 1949 সালে যখন মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট দল তৈরি হচ্ছে, মানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, যাকে বলছি আমরা গণপ্রজাতন্ত্রী চীন, সঙ্গে সঙ্গে কিন্তু রাশিয়া এই গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দিচ্ছে, নানা রকম ভাবে তাদেরকে সাহায্য করছে, মাঞ্চুরিয়ার রেলপথ তাকে ফিরিয়ে দিচ্ছে এবং কূটনৈতিক সাহায্য করছে। তা সত্ত্বেও তাদের মধ্যে মতানৈক্যগত পার্থক্য দেখা দিচ্ছে এবং উভয়ের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে, কারণ দুটি দেশের জাতীয় স্বার্থ ছিল আলাদা। এছাড়া এই বিরোধের কারণ আরেকটা জিনিস বলা যায়, যে অনেক বিশেষজ্ঞ মনে করছে যে চীনের উপর হয়তো রাশিয়া আধিপত্য স্থাপন করতে চাইছে। কারণ আমরা যদি চীনের আগের ইতিহাস দেখবো যে চীনের উপরে কিন্তু আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, এইসব দেশগুলো তাদের উপরে কবজা করার চেষ্টা করেছিল। সেই আফিম যুদ্ধের পরবর্তীকাল থেকে নানা রকম ঘটনার ভিতর দিয়ে কিন্তু এগুলো লক্ষ্য করা যায়, যে রাশিয়া চীনের উপরে একটা অধিকার বজায় রাখতে চেয়েছিল আগাগোড়াই। তো অনেকের মতে এটাই একটা দ্বন্দ্বের কারণ ছিল। চীনারা বুঝতে পেরেছিলেন, বিশেষ করে মাও সেতুংরাও বুঝতে পেরেছিলেন যে চীনের উপর রাশিয়া কিন্তু একটা আধিপত্য স্থাপন করতে চাইছে, এই জন্য একটা মতানৈক্য তৈরি হয়। এছাড়া দুটি দেশের জাতীয় স্বার্থ ছিল আলাদা, মতাদর্শগত তো দ্বন্দ্ব ছিলই, মার্ক্সবাদ লেনিনবাদের ক্ষেত্রে একটা প্রয়োগ দক্ষতার ক্ষেত্রে একটা ব্যাপার ছিল। চীন লেনিনবাদে অনেকটা বিশ্বাস করতেন, ওদিকে কিন্তু রাশিয়া ছিল অনেকটা মার্ক্সবাদের আদর্শে বিশ্বাসী। তো এই দুটি একটা মতাদর্শগত কিন্তু বিরোধ ছিল। এছাড়া যে আন্তর্জাতিক যে কমিউনিস্ট আন্দোলন চলছিল, সারা বিশ্বব্যাপী যে কমিউনিজমকে প্রসার করার জন্য বা সমাজতান্ত্রিক বিপ্লবকে ছড়িয়ে দেওয়ার জন্য যে আন্দোলনের চাবিকাঠি বা যে আন্দোলনের লাগামটা ধরা ছিল রাশিয়ার হাতে, চীন কিন্তু এটা মানতে চাইছিল না। চীনও তো সমাজতান্ত্রিক দেশ ছিল। চীন এই যে রাশিয়ার একক খবরদারি বা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে চীনের যেই একাধিপত্য, রাশিয়ার একাধিপত্য, চীন এটা মানতে চাইছিল না। সেও কিন্তু এখানে একটা অংশীদার হতে চাইছিল। অর্থাৎ আন্তর্জাতিক যে কমিউনিস্ট আন্দোলন, তাকে কেন্দ্র করেও কিন্তু একটা বিরোধ দেখা দেয়। এছাড়া এশিয়া, আফ্রিকার যে বিভিন্ন দেশগুলোর উপর রাশিয়া আধিপত্য স্থাপন করতে চাইছিল, এটা চীন মানতে পারছিল না। আবার চীনও এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের উপরে কিন্তু আধিপত্য স্থাপন করতে চাইছিল, যেটা রাশিয়া মানতে পারছিল না। তো এইরকম বিভিন্ন কারণে স্বার্থের ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে দুটি দেশের মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি হয়। এখন এই শত্রুতার বহিঃপ্রকাশ কিভাবে ঘটে, সেটা একটা প্রশ্ন। দেখো, শত্রুতার বহিঃপ্রকাশ যদি আমরা দেখি, 1953 খ্রিস্টাব্দে রাশিয়ার যে রাষ্ট্রপ্রধান স্তালিন, তার মৃত্যু হয়। স্তালিন কে ছিলেন? রাশিয়ার একজন রাষ্ট্রপতি ছিলেন, বিশেষ করে লেনিনের ভাবশিষ্য ছিলেন। লেনিনের মৃত্যুর পর এই স্টালিনই রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন তৈরি করেন, সাম্যবাদের প্রসার ঘটান এবং তিনি ছিলেন একজন লৌহ কঠিন, ইস্পাত কঠিন একজন ব্যক্তিত্ব। তার নেতৃত্বেই কিন্তু এই যে সোভিয়েত ইউনিয়ন, যে পাওয়ারফুল সোভিয়েত ইউনিয়নের কথা আমরা বলি, বা যে সমাজতন্ত্র রাশিয়াবাদে আরো অনেকগুলো দেশের ভিতরে ছড়িয়ে পড়েছিল পূর্ব ইউরোপে, বিশেষ করে হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, যুগোস্লোভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, এইসব দেশগুলোতে যে কমিউনিজমের প্রসার হয়, সেই প্রসার ঘটান কিন্তু স্টালিন। এবার স্টালিন যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু চীনের সাথে রাশিয়ার সম্পর্ক মোটামুটি ভালো ছিল, কিন্তু তার মৃত্যুর পর 1953 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর এই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে। এছাড়া 1954 খ্রিস্টাব্দ বুলগারিন, রাশিয়ার রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বুলগারিন, তিনি চীন সফরে আসেন এবং চীন সফরে আসার পরে তিনি অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন। চীনের সাথে রাশিয়ার যে অর্থনৈতিক আদান প্রদানের প্রতিশ্রুতি দেন, ফলে সম্পর্কটা মোটামুটি এ পর্যন্ত কিন্তু ঠিক ছিল। 1950-এর দশকে 1954 সাল পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। ঘটনা ঘটতে শুরু করে 1956 পর থেকে। দেখো, 1956 পর রাশিয়ার রাষ্ট্রপতি হন নিকিতা ক্রুশ্চেভ। এই নিকিতা ক্রুশ্চেভ যে কমিউনিস্ট পার্টির যে 20তম যে সম্মেলন বা যে অধিবেশন, সেই অধিবেশনে নিকিতা ক্রুশ্চেভ স্টালিনকে সমালোচনা করেন। এটা একটা খুব টার্নিং পয়েন্ট কিন্তু দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে। রাশিয়াকে তৈরি করেছে, সোভিয়েত ইউনিয়নকে তৈরি করেছিল স্টালিন। সেই রাশিয়ায় পরবর্তীতে ক্ষমতায় আসেন নিকিতা ক্রুশ্চেভ। এই নিকিতা ক্রুশ্চেভ তার পূর্ববর্তী রাষ্ট্রপতি যে স্টালিন, সেই স্টালিনের বিরোধিতা করছেন। স্টালিনের নীতি, স্টালিনের কি নীতি ছিল? রুশীকরণ নীতি, যাকে আমরা বলি স্টালিনবাদ। তিনি যেভাবে সোভিয়েত রাশিয়াকে
বিস্তার ঘটিয়েছিলেন, সেই নীতির কঠোরভাবে সমালোচনা করছেন তার দেশের তার দলের আরেক রাষ্ট্রপতি নিকিতা ক্রুশেভ। এই ক্রুশেভ যেভাবে সমালোচনা করেন এটাই কিন্তু দ্বন্দ্বের কারণ। কারণ এই সমালোচনা চীনের যিনি রাষ্ট্রপতি মাও সেতুং তিনি ভালোভাবে নেননি। তিনি বলেন যে এইভাবে স্টালিন তো তাদের আদর্শ, স্টালিন হচ্ছেন তাদের রাষ্ট্রনায়ক, চীনের ক্ষেত্রে হোক রাশিয়ার ক্ষেত্রে হোক মার্কসের পরে লেনিন, লেনিনের পরে স্টালিন। এখন স্টালিনকে সমালোচনা করার অর্থ দাঁড়ায় কমিউনিজমকে সমালোচনা করা, সমাজতন্ত্রকে সমালোচনা করা। এই জন্য নিকিতা ক্রুশেভের উচিত ছিল যে স্টালিনকে সমালোচনা করার আগে যেসব সমাজতান্ত্রিক দেশ রয়েছে তাদের সাথে আলোচনা করা। যেহেতু তিনি করেননি, একতরফা ভাবে পার্টির 20তম সম্মেলন 1956 খ্রিস্টাব্দে এই সম্মেলনে যে তিনি স্টালিনকে সমালোচনা করেন, এর ফলে মাও সেতুং প্রচন্ডভাবে ক্ষুব্ধ হন রাশিয়ার পরে, এবং এই জায়গা থেকেই কিন্তু বিরোধের সূত্রপাত। এবং এই মাও সেতুং, চীনের রাষ্ট্রপতি মাও সেতুং রাশিয়ার যে একাধিপত্য, কমিউনিজমের প্রসারের ক্ষেত্রে বা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনে রাশিয়ার যে একাধিপত্য, সেই একাধিপত্য তিনি কিন্তু আর মানতে চাইছেন না। এছাড়াও 1956 নাগাদই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ঘটনা ঘটছে, 1956-57 খুব টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি। 1956 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে পোল্যান্ড, হাঙ্গেরি এইসব দেশগুলোতে গণ অভ্যুত্থান হচ্ছে। সেই গণ অভ্যুত্থানকে দমন করার জন্য রাশিয়া কিন্তু সেনাবাহিনী পাঠায়। তো এই গণ অভ্যুত্থানকে মাও সেতুং বলেছিলেন প্রতি বিপ্লব, প্রতি বিপ্লব বলেছেন ঠিকই, কিন্তু এখানে যে রাশিয়া সামরিক অভ্যুত্থান করে এই আন্দোলনকে যেভাবে দমন করেছিলেন সেটা তিনি মেনে নিতে পারেননি, সেটা তিনি কঠোরভাবে কিন্তু সমালোচনা করেছেন। এছাড়া দেখো 1957 খ্রিস্টাব্দে আরেকটি ঘটনা ঘটছে, রাশিয়ায় 40তম যে বার্ষিক সম্মেলন হচ্ছে কমিউনিস্ট পার্টির যে বার্ষিক সম্মেলন 1917 সালে প্রতিষ্ঠিত হয়, তারপরে 1957 সালে প্রায় 40 বছর পরে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আবার একটি বার্ষিক সম্মেলন হচ্ছে। যে বার্ষিক সম্মেলনে এই মাও সেতুং প্রকাশ্যে সমালোচনা করছেন, প্রকাশ্যে বিরোধিতা করছে এই রাশিয়ার, যে রাশিয়ার এইসব কাজকর্মে তিনি সরাসরি কিন্তু প্রতিবাদ করছেন। ফলে একটা বৈরিতার পরিবেশ অটোমেটিক্যালি তৈরি হচ্ছে দুটি দেশের মধ্যে। এরপরে আমরা দেখছি 1958 সালে রাশিয়া যুগোস্লাভিয়া আক্রমণ করে। কারণ যুগোস্লাভিয়ার যে রাষ্ট্রপতি মার্শাল টিটো, সেই মার্শাল টিটো চাইছিল সোভিয়েত ইউনিয়নের বাইরে গিয়ে নিজের মতো করে দেশটাকে পরিচালনা করা। এই জন্য তিনি রাশিয়ার বিরুদ্ধে মানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এর ফলে যুগোস্লাভিয়াতে রাশিয়া কিন্তু সামরিক অভিযান করে। এই সামরিক অভিযান চীন মানতে পারেননি বা চীন এটাকে ভালোভাবে কিন্তু নেননি। এরপরে আমরা দেখছি 1960 সালে রোমে, ইতালির রোমে একটা বিশ্ব শান্তি সম্মেলন হয়, যে সম্মেলনে রাশিয়া চীনকে সরাসরি প্রকাশ্যে সবার সামনে নিন্দা করছে। এটা একটা ম্যাটার। 1960 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে লেনিনের যে 90তম বার্ষিক যে জন্মশতবার্ষিকী, 1960 লেনিনের 90তম জন্মশতবার্ষিকীতে মস্কোতে একটা সম্মেলন হচ্ছে। সেই মস্কোর সম্মেলনে কিন্তু মাও সেতুং উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে রাশিয়া আবার মাও সেতুংকে প্রকাশ্যে সমালোচনা করছেন। এরপরে দেখো 1960 সালের জুন মাসে বুখারেস্ট, রোমানিয়ার রাজধানী বুখারেস্টে কমিউনিস্টদের একটা সম্মেলন হয়, যে সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি এবং চীনের প্রতিনিধি সরাসরি বাক যুদ্ধে, কথা কাটাকাটি বাক যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1962 সালে ব্রেজনেভ বেলগ্রেডে যাচ্ছেন, যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে যাচ্ছেন। কেন যাচ্ছেন না, যুগোস্লাভিয়ার সাথে যাতে সম্পর্কটাকে ভালো করা যায়। এটাও কিন্তু মাও সেতুং এর নেতৃত্বে চীন ভালোভাবে দেননি, চীনের তীব্র সমালোচনা করেন। এরপরে দেখো 1962 সাল, পরবর্তীতে আমরা 1962 সালে চীন ভারত আক্রমণ করে। এটা আমরা জানি, ভারতের ইতিহাসে আমরা দেখেছি যে 1962 সালে চীন আচমকা ভারত আক্রমণ করে কোনো রকম কারণ ছাড়াই, এবং কারণ একটা ছিল যে দলাই লামাকে আশ্রয় দিয়েছিল ভারত, সেটাকে অজুহাত করে 1962 অক্টোবর মাসে চীন ভারত আক্রমণ করে এবং নভেম্বর মাসে গিয়ে একতরফাভাবে যুদ্ধ বিরতি ঘোষণা করে। এই যুদ্ধ রাশিয়া সমালোচনা করে চীনের এবং ভারতকে সাপোর্ট করে চীনের বিরুদ্ধে। ফলে চীনের সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু আবারও খারাপ হতে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কিউবা সংকট 1962 নাগাদ, 62 থেকে 64 এই সময় কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়। উত্তর আমেরিকার একেবারে নিচে
150 কিলোমিটার সমুদ্রের ভিতরে গিয়ে ক্যারিবিয়ান সাগরের বুকে একটা দ্বীপ রয়েছে কিউবা। এই কিউবায় পশ্চিম গোলার্ধে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসাবে এই দেশটি আত্মপ্রকাশ করে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে। ফিদেল কাস্ত্রো 50 লক্ষ কিউবাবাসীর নিরাপত্তার জন্য সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে এখানে একটি সামরিক ঘাঁটি মাটির তলায় নির্মাণ করেন। কিন্তু আমেরিকার গুপ্তচর বিমানের সাহায্যে তোলা ছবিতে আমেরিকাটা জানতে পারে এবং সঙ্গে সঙ্গে যে আমেরিকার রাষ্ট্রপতি জন কেনেডি পরের দিনই সেখানে নৌ অবরোধ করেন কিউবার চতুর্দিকে নৌ অবরোধ করা হয় এবং শেষ পর্যন্ত উভয় দেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপতি কেনেডি এবং রাশিয়ার রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভ দুজনেই এক জায়গায় বসে বৈঠকে সিদ্ধান্ত হয় যে যার জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। তাহলে দুটি দেশের রাষ্ট্রপ্রধানের একটা শুভ বুদ্ধি হয়। এই ঘটনাটা কিন্তু ঠান্ডা লড়াইয়ের পিরিয়ড হয়, যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল দুটি দেশের, কিন্তু সেই জায়গা থেকে দুটি দেশ ব্যাকে চলে আসে, পিছনে সরে আসে এবং আণবিক যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে তারা কিন্তু রণক্ষান্ত দেয়। এই যে পিছিয়ে আসা সোভিয়েত রাশিয়ার এই যে পিছিয়ে আসা আমেরিকার বিরুদ্ধে, এটাকেও কিন্তু তীব্রভাবে সমালোচনা করছেন মাও সেতুং, এবং মাও সেতুং একে কাগজি বাঘ বলে সমালোচনা করছেন। রাশিয়াকে বলছে কাগজের বাঘ, সত্যিকারের বাঘ নয় রাশিয়া। এইভাবে নানা রকম ভাবে তিনি কিন্তু সমালোচনা করছেন। এরপরে আমরা দেখছি 1964 সালে চীন আণবিক অস্ত্র মানে পারমাণবিক বোমা তৈরি করে এবং সেটা পরীক্ষা করে। এই ঘটনা কিন্তু রাশিয়া ভালো চোখে দেখেনি, কারণ চীনের পাশেই রয়েছে রাশিয়া, তাই একটা নিরাপত্তার প্রশ্ন আছে, তাই রাশিয়া এটাকে ভালোভাবে দেখেনি। এটা নিয়ে কিন্তু দুটি দেশের মধ্যে শত্রুতা তৈরি হয়। সিনকিয়াং অঞ্চল, যেটা চীন এবং রাশিয়ার বর্ডার অঞ্চল, সিনকিয়াং অঞ্চল, সেই সিনকিয়াং অঞ্চলের দখল করাকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে এই সময় একটা দ্বন্দ্ব দেখা দেয়। 1964 সালে যে ক্রুশ্চেভকে নিয়ে এতটা ক্ষিপ্ত চীন, সেই নিকিতা ক্রুশ্চেভ পদত্যাগ করেন, মানে ক্ষমতাচ্যুত হন, এবং সেই ক্ষমতাচ্যুত হলেই চীন কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে, চীন খুশি হয়, চীন কিন্তু এখানে তাদের আনন্দের ব্যাপারটা, তাদের স্যাটিসফাইডের ব্যাপারটা তারা প্রকাশ করে ফেলে, যে তারা খুব খুশি যে নিকিতা ক্রুশ্চেভের এই পদচ্যুতি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1965 সালে বিশ্ব কমিউনিস্ট সম্মেলন হচ্ছে। 1965 সালে ইন্টারন্যাশনাল কমিউনিস্টদের একটা সম্মেলন হচ্ছে, যে সম্মেলনে চীন সরাসরি সেই সম্মেলনে যোগদান করতে অস্বীকার করছে এবং চীনের নেতৃত্বে উত্তর ভিয়েতনাম থেকে শুরু করে তোমার ইন্দোনেশিয়া এবং একাধিক দেশ, এই রুমানিয়া, এইসব দেশগুলো কিন্তু এই ইন্টারন্যাশনাল যে কনফারেন্স, কমিউনিস্ট কনফারেন্স, সেই কনফারেন্সে তারা যোগদান করছে না। এর ফলে রাশিয়া ক্ষুব্ধ হচ্ছে। এরপর 1968 সালে আমরা দেখতে পাচ্ছি যে চীনে সাংস্কৃতিক বিক্ষোভ হচ্ছে, চীনের সাংস্কৃতিক বিক্ষোভ, কালচারাল যে মুভমেন্ট সেটা তৈরি হচ্ছে। এবং এই কালচারাল মুভমেন্ট শুরু হলে রাশিয়া কি করে, চীনে যেসব রাশিয়ার ছাত্ররা ওখানে পড়াশোনা করতেন বা যেসব ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করতেন তাদেরকে সব বাড়ি ফিরিয়ে আনেন, রাশিয়ায় ফিরিয়ে আনেন, এবং রাশিয়ার ভিতরে চীনের যেসব ছাত্ররা ছিলেন তাদেরকে তারা বহিষ্কার করেন। এই ঘটনা দুই দেশের মধ্যে চরম শত্রুতা ডেকে আনে, দুটি দেশ কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলে একে অপরের সাথে, তাই এটা একটা বড় ম্যাটার তৈরি করে। এছাড়া 1959 নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে চীন আর রাশিয়ার যে সীমান্ত বর্ডার, সেই বর্ডার নিয়েও কিন্তু একটা গোলযোগ তৈরি হয়। 1971 সালে কি ঘটনা ঘটে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চীন পাকিস্তানকে সাপোর্ট করে আর ভারত এবং বাংলাদেশকে সাপোর্ট করে কিন্তু রাশিয়া। তো 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বড় ধরনের যুদ্ধ, সেই যুদ্ধে রাশিয়া সাপোর্ট করছে ভারত আর বাংলাদেশকে, আর অন্যদিকে পাকিস্তানকে সাপোর্ট করছে কিন্তু চীন। তাই এই ঘটনা ভারত এবং বাংলাদেশের যে যুদ্ধ মানে পাকিস্তানের বিরুদ্ধে, এটাকে কেন্দ্র করেও একটা কিন্তু সমস্যা দেখা দেয় চীন এবং রাশিয়ার মধ্যে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 1986 সাল, মানে এত কিছু ঘটনা ঘটছে। দেখো 1950 থেকে 1960 মধ্যে বিশ্বের প্রেক্ষাপটে অনেক ঘটনা ঘটে যাচ্ছে দুটি দেশের মধ্যে, অনেক সম্মেলন, অনেক কনফারেন্স বা অনেক বার্ষিক অনুষ্ঠান, সব জায়গায় যেখানে যা হচ্ছে সেই সব কেসটাকে কেন্দ্র করে এই যুগোস্লাভিয়া বলো, হাঙ্গেরি, রুমানিয়াতে যে ক্রাইসিস বা কিউবা সংকট, ভারত চীন সংঘর্ষ, ভারত পাকিস্তান সংঘর্ষ, একাধিক জায়গায় বিভিন্ন যে ক্রাইসিস তৈরি হচ্ছে, যাকে কেন্দ্র করে কিন্তু এই দুটি দেশের মধ্যে বিরোধ বাড়ছে রাশিয়া এবং চীনের সাথে। তাই এইসব ঘটনা পরপর সব তোমাদের আলোচনা করতে হবে এবং শেষে দেখতে হবে এইভাবে কি কন্টিনিউ চলছে না,
একটা সময় কিন্তু এই বিরোধ থেমে যাচ্ছে। 1980-র দশকে গিয়ে, 1986 দশকে গিয়ে দেখা যাচ্ছে যে উভয় দেশের মধ্যে একটা পারস্পরিক আলাপ আলোচনা চলছে, যাতে নিজেদের মধ্যে অন্তর্বিরোধ দূর করা যায় এবং একটা মৈত্রীর সম্পর্ক যাতে তৈরি করা যায়। এজন্য 1986-র পরে একটা আলাপ আলোচনার পর 1989 সালে গর্বাচভ, যে গর্বাচভের হাত ধরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, সেই গর্বাচভ 1989 সালে চীন সফরে আসছেন এবং চীন সফরে এলে কিন্তু উভয় দেশের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এত কিছু আলোচনার ভিতর দিয়ে আমরা কি লক্ষ্য করতে পারছি যে শুধুমাত্র আদর্শগত দ্বন্দ্ব নয়, দুটি দেশের মধ্যে যে দুটো দেশ কমিউনিস্ট দেশ ঠিকই বা কার্ল মার্কস এবং মা লেনিনবাদের আদর্শে বিশ্বাসী, তা সত্ত্বেও দুটি দেশের মধ্যে কেন এত দ্বন্দ্ব? দ্বন্দ্ব শুধুমাত্র আদর্শগত কারণ নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা, দুটি দেশের আর্থসামাজিক অবস্থা, ভৌগোলিক অবস্থান, সীমান্ত নিয়ে গন্ডগোল, এরকম একাধিক প্রশ্নকে সামনে রেখে দুটি দেশের মধ্যে কিন্তু বিরোধ দেখা দেয়। তাই এই ছিল এর মোটামুটি আলোচনা যে 1950-60-এর দশকে চীন আর সোভিয়েতের মধ্যে দ্বন্দ্বটা প্রথমে খুব ভালো সম্পর্ক ছিল, আর একেবারে ভালো শেষে এসে 1980-র দশকে এসে ভালো সম্পর্ক তৈরি হয়। প্রথম দিকটা বলতে কি না, চীনে যখন প্রথম সমাজতন্ত্রের আগমন ঘটছে, যখন কুওমিন্টাং সরকারের বিরুদ্ধে চীনের মাও সেতুং ফাইট করছে ক্ষমতায় আসার জন্য, সেই সময় এবং 1949-এর যখন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে চীনের গণপ্রজাতন্ত্র, তখনও পর্যন্ত বা স্টালিনের 1954-তে মৃত্যু পর্যন্ত চীনের সাথে কিন্তু রাশিয়ার খুব ভালো সম্পর্ক হচ্ছে। রাশিয়া নানা রকম ভাবে তাকে সাপোর্ট করছে, অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, আর্থিকভাবে পুনর্গঠনে সাহায্য করছে, রেলপথ ফিরিয়ে দিচ্ছেন, এসব ঘটনা ঘটছে। কিন্তু 1950-এর পরবর্তীতে গিয়ে এই যে স্টালিনের বিরোধিতা করছেন ক্রুশ্চেভ, এই জায়গা থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। তারপরে যত সম্মেলন এসেছে সামনে, প্রতিটা সম্মেলনে, প্রতিটি অনুষ্ঠানে বা প্রতিটি দেশের মানে যেসব দেশকে কেন্দ্র করে সমস্যা দেখা দিয়েছে, সেই সব দেশকে কেন্দ্র করে এই দুটি দেশের মধ্যে শুধুমাত্র বৈরিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, কখনো কমেনি, শুধু যেন ঊর্ধ্বগতিতে এগিয়ে গিয়েছে দুটি দেশের মধ্যে বিরোধ। এবং শেষে 1980-র পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে আবার আলাপ আলোচনার ভিতর দিয়ে গর্ভাচবের সময় এসে দুটি দেশের মধ্যে আবার একটা শান্ত পরিবেশ তৈরি হচ্ছে। তা এর ভিতরে 1950 এবং 1960 মানে প্রায় 20 বছর এই দুটি দেশের মধ্যে ব্যাপকভাবে শত্রুতার পরিবেশ তৈরি হয়, যেমনটা রাশিয়ার সাথে আমেরিকার হয়েছিল। তা এই বিষয়টা এরকম পরপর লিখতে হবে, প্রথমে কি সম্পর্ক, তারপরে কিভাবে খারাপ হলো, কি কারণে খারাপ হলো সম্পর্ক, এবং সম্পর্ক খারাপ হওয়ার পরে কোন কোন ঘটনার ভিতর দিয়ে সেই সম্পর্ক খারাপ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটছে, কিভাবে বাকযুদ্ধ বাজছে, কে কাকে কোন সম্মেলনে নিন্দা করছেন, কে কি বলছেন, এগুলো পরপর লেখার পরে একদম শেষে গিয়ে আবার যে 1980 বা 86-র পরে গিয়ে যে সম্পর্ক আবার ভালো হতে চলেছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, করে এই প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে। এই প্রশ্নটা তোমাদের একটা রিকোয়েস্টের কোশ্চেন ছিল, তাই আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করলাম, আলোচনা করার চেষ্টা করলাম, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এত বড় একটা নোটস 10 নম্বরে 500 ওয়ার্ডের, এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সঠিক অর্থে মনে রাখতে পারবে না। তাই আমার এই লেকচার ক্লাসের আয়োজন বা এই লেকচার ক্লাসের অবতারণা। যাই হোক, এবার আমরা অন স্ক্রিনে এর যে অ্যান্সারটা 500 ওয়ার্ডের 10 নম্বরের, সেই উত্তরটা নিয়ে আমরা এবার আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বি হিস্ট্রি অনার্স, 6 সেমিস্টার, সিসি 14, মার্কস 10। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সোভিয়েত ইউনিয়ন ও গণতান্ত্রিক চীনের মধ্যে গুরুত্বপূর্ণ মতভেদ কী ছিল, অথবা সোভিয়েত ইউনিয়ন ও চীনের মধ্যে বিরোধের কারণগুলি আলোচনা করো। এর প্রশ্নের উত্তর তোমরা যেভাবে লিখবে দেখে নাও। 1917 সালে রাশিয়ার বলশেভিক সরকার প্রতিষ্ঠিত হয়। বলশেভিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাশিয়ার সমাজতন্ত্রীগণ বিশ্বের সর্বত্র সমাজতন্ত্রের ভাবাদর্শ প্রচার করতে থাকেন এবং সমাজতান্ত্রিক বিপ্লব সাধন করতে সচেষ্ট হয়। চীন প্রথম অবস্থায় সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে সোভিয়েত প্রতিনিধিবৃন্দ চীনের সমাজতন্ত্রীদের বন্ধু উপদেষ্টা হিসেবে সমাজতন্ত্রের আদর্শ প্রচারের জন্য সহায়তা করে। চীনের কুওমিন্টাং দল প্রথম অবস্থায় চীনের কমিউনিস্টদের সাথে সহযোগিতার নীতি অবলম্বন করে এবং সোভিয়েত সরকারের সাহায্য গ্রহণ করে এক শক্তিশালী দেশ গঠনে ব্রতী হয়। 1925 সাল পর্যন্ত চীনের ডাক্তার সান ইয়াত সেন সোভিয়েত ইউনিয়নের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন, কিন্তু চীনের পরবর্তী নেতা চিয়াং কাই শেক কমিউনিস্টদের দমন করার জন্য বিভিন্ন নীতি অবলম্বন করলে চীন সোভিয়েত সম্পর্কে ফাটল ধরতে থাকে। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, কিন্তু 1931 খ্রিস্টাব্দে জাপান চীন আক্রমণ করলে চীনের কুওমিন্টাং দল ও কমিউনিস্টদের মধ্যে সমঝোতা হয় এবং এর ফলে চীন সোভিয়েত সম্পর্কের এক স্বাভাবিক দিক উন্মোচিত হয়। 1937 খ্রিস্টাব্দে জাপান যখন চীনের উপর সর্বশক্তি প্রয়োগ করে আক্রমণ করে, সে সময় কুওমিন্টাং দল ও কমিউনিস্টরা জাপান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও লড়াই করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন মিত্রশক্তিবর্গের অন্যতম প্রধান শক্তিরূপে পরিগণিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর চীন তার জাপানি অধিকৃত অঞ্চলগুলি ফেরত পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে কুওমিন্টাং ও কমিউনিস্ট
কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে 1949 অক্টোবর মাসে কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। চীনের কমিউনিস্ট সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়ন নতুন সরকারকে স্বীকৃতি দান করেছিল। প্যারা করে দেখো, 1949 সালে চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিধ্বস্ত চীনে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য প্রভূত পরিমাণ সাহায্য প্রেরণ করে। 1950 সালে উভয় দেশের মধ্যে এক বন্ধুত্ব, মিত্রতা ও পারস্পরিক সাহায্যের সময় সোভিয়েত ইউনিয়ন চীনের কমিউনিস্ট সরকারকে কূটনৈতিক সাহায্য প্রদান করে। 1953 সালে সোভিয়েত ইউনিয়ন মাঞ্চুরিয়া রেলপথের স্বার্থে চীনা সরকারের হস্তে অর্পণ করে এবং দূরপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ বন্দর পোর্ট আর্থার প্রত্যার্পণ করে। মার্শাল টিটো স্তালিন বিরোধের সময় চীন স্তালিনের নীতিকে সমর্থন জানায়, কিন্তু এতদ সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন ও চীনের উভয়ের মধ্যে আদর্শগত বিষয়গত মতপার্থক্য পরিলক্ষিত হয়। চীন ও সোভিয়েতের বিরোধের কারণ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। কারো কারো মতে এই বিরোধের মূল কারণ হলো আদর্শগত অর্থাৎ মার্ক্সবাদ ও লেনিনবাদের প্রয়োগ কৌশল নিয়ে বিরোধ। কারো কারো মতে এই বিরোধ প্রকৃতপক্ষে জাতীয় স্বার্থে অভিন্ন নাও হয় দুটি রাষ্ট্রের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। আবার অনেকের মতে চীনের উপর রাশিয়ার সাম্রাজ্য বিস্তারের প্রবণতায় এই বিরোধের সৃষ্টি করেছে। কেউ কেউ বলেন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের উপর নেতৃত্বের প্রশ্নেই সোভিয়েত ইউনিয়ন ও চীনের মধ্যে বিরোধের সূচনা হয়েছে। চীন এশিয়া ও আফ্রিকায় উন্নয়নশীল দেশগুলোর কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব গ্রহণে উৎসুক ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এশিয়া ও আফ্রিকার দেশগুলোর উপর চীনের একাধিপত্য স্বীকার করে নিতে অসম্মত হলে এই বিরোধের সূত্রপাত ঘটে। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য তীব্র আকার ধারণ করেছিল। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। 1953 সালে মার্চ মাসে স্টালিনের মৃত্যুর পূর্ব পর্যন্ত চীন সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু স্টালিনের মৃত্যুর পর 1954 খ্রিস্টাব্দে বুলগানিন ও ক্রুশ্চেভ পিকিং পরিদর্শনে করতে যান এবং উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন। কিন্তু 1956 সালে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টির 20তম অধিবেশনে ক্রুশ্চেভ স্টালিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং তার নীতি তীব্র বিরোধিতা করেন। প্রকৃতপক্ষে স্টালিন বিরোধী নীতি ঘোষণা করার পূর্বে অন্যান্য দেশের কমিউনিস্ট নেতাদের সঙ্গে ক্রুশ্চেভ আলোচনা না করায় চীনের মাও সেতুং ক্ষুব্ধ হন, কারণ রাশিয়া স্টালিন বিরোধী ঘোষণা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের উপর গভীর প্রভাব বিস্তার করে। তাছাড়া আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের উপর রাশিয়ার একচ্ছত্র আধিপত্য চীনের কমিউনিস্ট পার্টিও মাও সেতুং মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তাছাড়া ইউরোপের কমিউনিস্ট দেশগুলির সাথে ক্রুশ্চেভের নীতিও চীনের পছন্দ ছিল না। 1956 খ্রিস্টাব্দের শেষ দিকে পোল্যান্ড ও হাঙ্গেরিতে বিদ্রোহ দেখা দিলে রাশিয়ার সামরিক বাহিনী প্রেরণ করে দুটি দেশকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করেন। চীন হাঙ্গেরিতে অভ্যুত্থানকে প্রতিবিপ্লবী আখ্যা দিলেও সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে। 1957 সালের নভেম্বর মাসে রুশ বিপ্লবের 10তম বার্ষিকী উপলক্ষে মস্কোর অধিবেশনে মাও সেতুং উপস্থিত ছিলেন এবং এই অধিবেশনে চীন সোভিয়েত বিরোধের কারণগুলি স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। এই অধিবেশনে প্রকাশ পায় যে রাশিয়া ও চীন উভয় রাষ্ট্রই মার্ক্সবাদ ও লেনিনবাদের উপর প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন বাস্তব সমস্যা সম্বন্ধে তাদের সিদ্ধান্ত পরস্পর বিরোধী। পরের প্যারাদাগ 1957 সালে নভেম্বর সম্মেলনের পর রাশিয়া ও চীনের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট প্রকাশ পেতে থাকে। 1958 সালে রাশিয়া যুগোস্লাভিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য চেষ্টা শুরু করে, কিন্তু চীন যুগোস্লাভিয়ার শোধনবাদী নীতির তীব্র সমালোচনা করে। 1960 সালে জানুয়ারি মাসে রোমে অনুষ্ঠিত কমিউনিস্টদের বিশ্বশান্তি কাউন্সিলের কার্যকরী সমিতির অধিবেশনে রাশিয়া চীনের মনোভাবের নিন্দা করে। ওই বছর এপ্রিল মাসে লেনিনের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি মস্কোতে মিলিত হয় এবং সেখানে রাশিয়া ও চীন পরস্পরকে নিন্দা করে। 1960 খ্রিস্টাব্দে জুন মাসে বুখারেস্টে রোমানিয়ার কমিউনিস্ট পার্টির এক অধিবেশনে চীনের প্রতিনিধিদের সঙ্গে ক্রুশ্চেভের সরাসরি বাকযুদ্ধ হয় এবং এরপরই আগস্ট মাসে চীনে নিযুক্ত রাশিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার ও অন্যান্য কারিগরদের দেশে ফিরিয়ে আনা হয়। 1960 সালে নভেম্বর মাসে মস্কোতে বিভিন্ন দেশের 81টি কমিউনিস্ট পার্টির যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে চীনের কমিউনিস্ট পার্টি তার নীতিকে জোর দিয়ে সমর্থন করে এবং বলেন যে সোভিয়েত পার্টির নির্দেশে তারা তাদের নীতির পরিবর্তন করবে না। আলবেনিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে এবং কারিগরি সাহায্য বন্ধ করে দেয়। চীন সোভিয়েত ইউনিয়নের এই নীতির তীব্র সমালোচনা করে। পরের প্যারায় দেখো, 1962 সালে যুগোস্লাভিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান ব্রেজনেভ বেলগ্রেডে যান। চীন রাশিয়ার এই কাজের সমালোচনা করে এবং ওই বছর চীন ভারত সংঘর্ষ শুরু হলে রাশিয়া চীনের নীতির সমর্থন করতে অস্বীকার করে। আবার এ সময় কিউবা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক বোঝাপড়া হলে চীন রাশিয়ার এই নীতিকে সাম্রাজ্যবাদী শক্তির কাছে রাশিয়ার আত্মসমর্পণ বলে বর্ণনা করে। কিছুদিন পরে 1962 সালে নভেম্বর মাসে বুলগেরিয়া, হাঙ্গেরি, ইতালি, চেকোস্লোভাকিয়া প্রতি দেশের সোভিয়েত সমর্থকরা চীনের কমিউনিস্ট পার্টির অধিবেশনে চীনা প্রতিনিধিকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেয়নি। 1964 সালে চীন তার আণবিক অস্ত্র নির্মাণে সাফল্য অর্জন করলে সোভিয়েত ইউনিয়ন আশঙ্কা প্রকাশ করে সিনকিয়াং অঞ্চলে চীন সোভিয়েত সীমান্তে গোলযোগ দেখা দিলে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। 1964 সালে ক্রুশ্চেভ ক্ষমতাচ্যুত হলে চীন সন্তোষ প্রকাশ করে, তবে চীনের কোশিগিন ও রাশিয়া ব্রেজনেভ মোটামুটিভাবে ক্রুশ্চেভের নীতি অনুসরণ করেন। তাদের আমলেও তবে কোশিগিন
ও রাশিয়ার ব্রেজনেভ মোটামুটি ক্রুশেভের নীতি অনুসরণ করেন এবং তাদের আমলে উভয় দেশের সম্পর্কের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ভিয়েতনামের যুদ্ধের ব্যাপারে উভয় দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। 1965 সালের মার্চ মাসে বিশ্ব কমিউনিস্ট সম্মেলনে সংগঠনের উদ্দেশ্যে যে আলোচনার আহ্বান করা হয় তাতে চীন, আলবেনিয়া, উত্তর ভিয়েতনাম, উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া ও রোমানিয়া যোগ দিতে আপত্তি করে। 1968 সালে চীনে সাংস্কৃতিক বিক্ষোভ প্রদর্শন করে। এর প্রতিবাদে রাশিয়া চীন থেকে রাশিয়ার ছাত্রদের স্বদেশে ফিরিয়ে আনে এবং চীনের ছাত্রদের রাশিয়া থেকে বহিষ্কার করে। এই ঘটনার ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো তীব্রভাবে তিক্ত হয়ে ওঠে। এদিকে 1969 সালে চীন সোভিয়েত সীমান্তে সংঘর্ষ শুরু হলে উভয় দেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চীন পাকিস্তানকে সমর্থন করে এবং সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ ও ভারতবর্ষকে সমর্থন করে। এটি শেষ প্যারা থেকে 80 দশকের মাঝামাঝি সময় থেকে পুনরায় চীন সোভিয়েত সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু হয়। 1986 সালে চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে আলাপ আলোচনা শুরু হয়। 1989 সালের মে মাসে সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচভ চীন সফরে আসেন এবং চীন সোভিয়েত সম্পর্ক পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে। সুতরাং দেখা যায় যে শুধুমাত্র আদর্শের মতপার্থক্যের জন্য কমিউনিস্ট দুনিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও রাশিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়নি। চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক পার্থক্য, বিশ্ব রাজনীতির অবস্থা সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্য ছাড়াও আরও অনেক কারণে এই বিরোধের সূচনা হয়। তাই এই ছিল তোমাদের চীন সোভিয়েত সম্পর্কের বিরোধের কারণ। এখানে একটা প্যারা তোমাদের একটু বেশি দেওয়া আছে, প্রায় 600 ওয়ার্ডের মতো লেখা আছে। তোমরা এটাকে মুখস্থ করে কম্প্যাক্ট করে মোটামুটি একটা 500 ওয়ার্ডে তোমরা লিখবে। এটাই ছিল এর মূল নোটস। খুব তথ্যবহুল লেখা, খুব ভালো মার্কস এটা ভ্যারি করবে। নোটসটাকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের অন্যান্য আর বাকি যেসব প্রশ্ন আছে তার ভিডিও নিয়ে আগামীতে তোমাদের সামনে খুব দ্রুত আমি এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি লাইক করে রাখবে।